নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার আহ্বান। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন, চাইলে দেশে ফিরতে তারেক রহমানকে সহায়তা প্রস্তাব ব্রিটিশ প্রতিমন্ত্রী। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ডে। যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল সে। শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবে কিনা নির্ধারণ করবে জনগণ, টাঙ্গাইলে বললেন সার্জিস আলম। মত দিলেন -9 +2 ফর্মুলার পক্ষে। যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে 2,85,000 কোটি টাকা। ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা আর থামবে না। তবে এর পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি। বলেছেন, বিগত 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে এই নোবেলজয়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের ব্যবস্থা করতে চান তিনি। শুরুতেই জুলাই বিপ্লবের প্রায় 1,500 শহীদ এবং প্রায় 20,000 আত্মত্যাগী যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। একই সাথে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ গণহত্যায় জড়িতদের যে কোনো মূল্যে বিচারের হুঁশিয়ারি জানানো হয় জাতির উদ্দেশ্যে দেয়া চতুর্থ ভাষণে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। দ্রব্যমূল্যের কষ্টের কথা উল্লেখ করে তা সহনীয় করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। তাছাড়া পতিত সরকারের ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে যাওয়া অর্থনীতির সচলে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার বর্তমানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস যৌক্তিক সংস্কারের সুযোগ দেওয়ার জন্য বেশ কয়েকবার সকলের প্রতি আহ্বান জানান। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তার সরকারের বিরুদ্ধে চলা দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসী সহ সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী
এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। তবে বহু ষড়যন্ত্রের পরও বিদেশি রাষ্ট্রগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারকে অনেক বেশি সহযোগিতার আশ্বাসের কথাও জানান ডক্টর ইউনূস। ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন, ৭ দেশের ৭ রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূত সহ মোট ২৭ রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এই বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনোদিন আসেনি। এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে দাবি দেওয়ার জন্য সড়কে না নেমে যথাযথ মাধ্যমে সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনারা সবাই ভালো থাকবেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়া চাইলে চিকিৎসার জন্য যে কোনো সময় লন্ডনে যেতে পারেন, তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ডক্টর ইউনূস দ্রুতই গণতন্ত্র নিয়ে তার দৃষ্টিভঙ্গি জনগণের কাছে তুলে ধরবেন, আশা তার। ৫ অগাস্টের পর ব্রিটিশ সরকারের প্রথম কোনো প্রতিনিধির ঢাকা সফর। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান দেশটির ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। প্রায় ঘণ্টাখানেক পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ডক্টর ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে বলে উল্লেখ করেন তিনি। আর এ কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে তার দেশ প্রস্তুত বলেও জানান ক্যাথরিন ওয়েস্ট। এ সময় দলগুলোর মধ্যে রিকনসিলিয়েশন বা সমঝোতার কথা বলেন তিনি। এর প্রেক্ষিতে সব দলের সমান সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। Of course, and we expect Professor Yunus to lay out his vision. অবশ্যই আশা করি প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তার রূপরেখা প্রকাশ করবেন। তার মধ্য দিয়েই সেটা উন্মোচিত হবে। পরবর্তী পর্যায়ে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সমর্থনের চেষ্টা করবে। ব্রিটিশ এই মন্ত্রীর কাছে তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে কি আলোচনা হয়েছে জানতে চান সাংবাদিকরা। আমরা আলাদা করে কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই। এখন একটা ক্রান্তিকাল, এই সরকার যেসব কাজ করছে তাতে সমর্থন থাকবে আমাদের। নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। জবাবে নিজেদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তৌহিদ হোসেন তাকে জানিয়েছেন সংস্কার শেষেই নির্বাচন। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। সাংবাদিকরা জানতে চান বেগম জিয়ার লন্ডন যাওয়ার আপডেট। চিকিৎসার জন্য যাওয়ার কথা, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নাই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যান ব্রিটিশ এই প্রতিমন্ত্রী। এ সময় প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন জানান ক্যাথরিন ওয়েস্ট। গেল সরকারের সময় বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রধান উপদেষ্টা। এ কাজেও ঢাকার পাশে লন্ডন থাকবে বলে জানান ব্রিটিশ মন্ত্রী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না তা নির্ধারণ করবে জনগণই। টাঙ্গাইলে এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মাজার জিয়ারত শেষে তিনি বলেন, দেশে আরও কয়েকটি দল দরকার। দল যত বাড়বে জবাবদিহিতাও তত বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে -2 ফর্মুলা বাদ দিয়ে +2 ফর্মুলা করতে হবে বলে মন্তব্য করেন সার্জিস। তিনি বলেন, ১০০ দিনে
অন্তর্বর্তী সরকারের কাছে আশা অনুযায়ী সব পূরণ হয়নি। যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করত তবে সরকারের অবস্থান আরও ভালো হতো। সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার উল্লেখ করে সার্জিস বলেন, 6 মাস মেয়াদ যেমন যৌক্তিক নয়, তেমনি 3 থেকে 5 বছর মেয়াদকালও যৌক্তিক হবে না। যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। কাজলকে বিদেশে নেওয়ার মধ্যে দিয়ে আন্দোলনে আহত কাউকে উন্নত চিকিৎসার জন্য প্রথম বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু হলো। কাজল শুরু থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। 5 আগস্ট লং মার্চ ফর ঢাকা কর্মসূচিতে যাত্রাবাড়ি এলাকায় অংশ নেন কাজল। সেখানে সংঘর্ষে পুলিশের গুলির মুখে সাহসিকতার সাথে রংপুরের আবু সাঈদের মতো দুহাত ছড়িয়ে দাঁড়ায়। এ সময় পুলিশ গুলি চালালে কাজল মাথায় গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশন শেষে গত প্রায় 3 মাস ধরে HDUতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও তার বাম হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। তাই উন্নত চিকিৎসার জন্য তার প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশে সে ব্যবস্থা না থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি। তানভীর, আহত কাজলকে বহনকারী বিমান কি ছেড়ে গেছে? তার শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? দেবাশিস, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত কাজল মিয়া, তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এখন বিমানবন্দরের ভিতরেই অবস্থান করছে, কিন্তু এখনও সেটি ছেড়ে যায়নি। কিছুক্ষণের মধ্যেই সেটি ছেড়ে যাবে এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন নূরজাহান বেগম, তিনি এখানে উপস্থিত আছেন এবং তিনি তাকে বিদায় থাইল্যান্ডে পাঠানোর জন্যই এখানে অবস্থান করছেন। আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে কাজল মিয়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং তিনি বেশ প্রায় 3 মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। অনেকগুলো সার্জারি হয়েছে তার নিউরোসায়েন্স হসপিটালে এবং তারপরে তার অবস্থা আরও বেশি গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি ব্যবস্থাপনায় থাইল্যান্ড পাঠানো হচ্ছে এবং গতকালই আজ দিনের বেলা হচ্ছে প্রায় $31,000 কিন্তু খরচ করা হয়েছে তাকে দ্রুততম সময়ে থাইল্যান্ডে পাঠানোর জন্য এবং কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে সেটি ছেড়ে যাবে এবং তারপরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা সেই কারণেই এখানে অবস্থান করছি। দেবাশিস, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলার মতো একদিনেই তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে চায় না বিএনপি। আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে তারা বলেন, অনির্দিষ্টকালের সংস্কারের বিপরীতে নির্বাচনের দাবি করা বিএনপির অপরাধ নয়। সমসাময়িক ইস্যুতে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারা। একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া। বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টা বলেন, দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। আওয়ামী লীগের মতো নির্বাচন বিরোধী মনোভাব অন্তর্বর্তী সরকারেরও কিনা সেই প্রশ্ন রাখেন তারা। এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে? জনগণ যাকে ভোট দেয় সে আসবে। হাসিনাও তো এর জন্য 3টা নির্বাচন দেয় নাই। কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে। 100 বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না। সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে। দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না। এটা বলে কি আমাদের অপরাধ? এদেশের মানুষ তো গণতন্ত্রের আন্দোলন করেছে। নেতারা দাবি জানান, আওয়ামী লীগ 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের, বিএনপিকে ঠেকানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা। প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে?
দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। আওয়ামী লীগের পুষেন না, বিএনপির ঠেকানোর চেষ্টা করেন না। গণহত্যাকারী সরকার, এই সরকারকে যারা সমর্থন করেছে, এই সরকার যারা সহযোগী ছিল, 14 দল হাসানুল্লাহ ইনু, রাহাত খান মেনন সহ এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আগামী দিনে তারা কোথায় আছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন না। এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দেওয়া হয় নাই। আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন, এত কিছু করবেন, সে আরেকটা হাইওয়ে করবেন, এটা তত্ত্বাবধায়কের কাজ না। আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতারা বলেন নিত্যপণ্যের দাম, ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ জনসম্পৃক্ত বিষয়ে পদক্ষেপ নিয়ে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে যেই সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি সেই সরকারের প্রত্যাশা কিন্তু বিসর্জন হতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপি ঋণ। অতীতের সব রেকর্ড ভেঙে সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকায়, যা এ যাবৎকালে সর্বোচ্চ। এটি ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত বলেও মনে করেন বিশ্লেষকরা। ব্যাংকের পরিচালনা পর্ষদকে ঋণ বিতরণ থেকে বিরত রাখা ছাড়া খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও অভিমত তাদের। গত 1.5 দশকে নানাভাবে লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত, যার ক্ষত বের হতে শুরু করেছে। ঋণের নামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার প্রভাব পড়েছে খেলাপিতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সরকারি বেসরকারি ব্যাংক মিলে ঋণ বিতরণ করেছে 16,82,000 কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি 2,85,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 17%। ব্যাংকাররা বলছেন করোনা কাল থেকে গ্রাহকদের যে সুযোগ দেওয়া হয়েছে তার প্রভাব পড়ছে এখন। ইচ্ছাকৃত খেলাপিদের কারণেও মন্দ ঋণের পরিমাণ বেড়েছে বলে জানান তারা। For disbursement of loan or sanction of loan, proper assessment, proper judgment, এই জায়গায়ও ব্যাংক টু ব্যাংক ভেরি করে, ব্যত্যয় যে ঘটে নাই তা কিন্তু না। আমরা বেশি বেশি প্রফিট করতে চাইছি, সেটা আবার আমাদের উপর টার্গেটও থাকে। এখন মনে হয় এগুলো একটু কমে যাবে। মোট খেলাপি ঋণের বড় অংশই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। খেলাপি 1,26,111 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 40% উপরে। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি 1,50,000 কোটি টাকা। প্রকৃত খেলাপি ঋণের চিত্র আরও খারাপ বলেও মন্তব্য বিশ্লেষকদের। এই খেলাপি ঋণের হিসাবগুলো আমরা হাইড করতাম, ঠিকমতো জনসমক্ষে এগুলো প্রকাশ করা হতো না। এবং সেটা তো প্রথম থেকেই সবাই বলা হচ্ছে যে খেলাপি ঋণ যদিও দেখানো হচ্ছে 10-11, আসলে এটা 10-11 না, এটা 20-25-এ যা ঠেকবে। এগুলোর জন্য দায়ী হচ্ছে আমাদের যত লোন দেয়। আমরা লোন স্যাংশনিংয়ের একটা প্রক্রিয়া, এটা যে ক্রেডিট ওয়ার্ড দিনে যাচাই করতে হয়, ঠিকমতো কোলেটারাল বাছাই করতে হয়, এগুলো তো কিছুই ভালো করা হতো। বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ বৃদ্ধিতে তারল্য সংকট সহ নানামুখী চাপে পড়বে বাণিজ্যিক ব্যাংকগুলো। বিদেশের সাথে বাণিজ্য করতে গুনতে হবে বাড়তি মাসুল। এটা যে শুধুমাত্র ডিপোজিটরদেরকে এফেক্ট করবে তা না, এটা কিন্তু দেশে বিদেশে চতুর্মুখী আমাদের এফেক্ট করবে। কারণ বিদেশি ব্যাংকাররা এই সমস্ত ইনফরমেশন পেলে দেখবেন সাথে সাথে কী করবে, আমাদের ব্যাংকগুলোর সাথে যে লাইন অফ ক্রেডিটগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে, তাই না? তারপরে এই যে যদি আপনার খেলাপি ঋণ বেড়ে থাকে তাহলে আপনার ক্যাপিটালের উপর আঘাত করবে, তাই না? এখন ক্যাপিটাল শর্টফল হবে, শুধু প্রভিশনিং শর্টফল না, ক্যাপিটালের শর্টফল হবে। তো এই চতুর্মুখী আপনার ইম্প্যাক্ট পড়বে। তাছাড়া খেলাপি ঋণ হওয়া মানে কি, টাকাটা তো রিসাইকেল হচ্ছে না, আপনি লিকুইডিটি প্রবলেমে পড়ছে, মানে চতুর্মুখী প্রবলেমে আপনি। ঋণ বিতরণে পর্ষদের হস্তক্ষেপ বন্ধ করা ছাড়া খেলাপি ঋণ কমানো সম্ভব নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ফ্যাসিবাদী কাঠামো ভাঙা ও সংস্কারের উদ্যোগ সহ নানা ক্ষেত্রে সফলতা আছে। সরকারের প্রবীণ ও নবীন 2 উপদেষ্টা হাসান আরিফ ও আসিফ মাহমুদ বলছেন, আইন শৃঙ্খলা এখন আগের চেয়ে ভালো, তবে চেষ্টা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন তারা। জানান সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন হবে। আলমগীর স্বপনের রিপোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 100 দিন পেরিয়েছে। এই সময়ে জনপ্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে সরকার? শপিং মলে গেলাম, আমার 10টা কেনার কথা আমি 3টে কিনেছি, বাকি 7টা কিনতে পারিনি, তাহলে আমার 7টা না কিনতে পারাটা একটা ব্যর্থতা। 100 দিনের মধ্যে আমার 100টা করার কথা, তার মধ্যে 30টা হয়েছে, 70টা বাকি আছে, 70টা এখন করবো তা নয়। সদ্য গ্র্যাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অর্থনীতি, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে। ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলতে সংস্কার সহ নানা ক্ষেত্রে সরকার সাহসী উদ্যোগ নিয়েছে বলে জানান প্রবীণ ও নবীন দুই উপদেষ্টা। দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতেও নতুন রিক্রুটমেন্ট সহকারে অনেক ভেহিকেল আসলে পড়া গিয়েছে, অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিটা কম ছিল, যেহেতু তারা একটা ট্রমার মধ্যে ছিল, যেহেতু তার একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকেও যেতে হয়েছে, তবে আস্তে আস্তে সেটা দূর হয়েছে। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারার কথা স্বীকার করেছেন দুই উপদেষ্টা। যদিও কঠোরভাবে বাজার মনিটরিং সহ সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তারা। কারণ বাজারে যখন একটা ট্রাক ভর্তি সবজি আসলো, ওইখানে 3বার হাত বদল হয়ে গেল। তো প্রথম দিকে কয়েকবার ওখানে হানা দেওয়া হয়েছিল, হাত বদল হওয়ার সুযোগ হয়নি, তো দামটা স্বাভাবিক একটা সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু এটা তো প্রত্যেক দিন না, এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। দ্রব্যমূল্যের বিষয়ে আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা, যেমন আলুর দাম বেড়ে গিয়েছে, আবার শাকসবজির দাম বাড়ছে, যদিও আমাদের সাপ্লাই বেড়েছে তারপরেও দাম বাড়ছে। তো আশা করি এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। দুই উপদেষ্টা বলেন সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনের পথে যাবে সরকার। কমিশনগুলো সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন। আলটিমেটলি যখন ইলেকশন কমিশন প্রস্তুত থাকবে তার নির্বাচন দেওয়ার জন্য বা করার জন্য, ভোটার লিস্ট ইত্যাদি সবগুলো বিষয় মিলে তখনই নির্বাচন হবে। উপদেষ্টারা আশা করেন ডিসেম্বরে নির্ধারিত সময়েই গঠিত সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ীরা চাইলে আলাদা ব্যবসা নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হবে, যা বাণিজ্যের পরিবেশ সংস্কারে কাজ করবে। তবে অন্তর্বর্তী সরকারকে এর প্রয়োজনীয়তা সম্পর্কে আরও নিশ্চিত হতে হবে। সকালে সিপিডি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, এবার রাজনীতি সংস্কার না হলে আগামীতে অর্থনীতি নিয়ে বিপদ বাড়বে। অর্থনীতির সংকটকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আর্থিক খাতে দুর্নীতি, অর্থপাচার ও রিজার্ভ সংকট নিয়ে আলোচনা হয়েছে একের পর এক। নিত্যপণ্যের দামে চিড়ে চ্যাপ্টা মানুষ, থামানো যায়নি সিন্ডিকেটের দাপট। তাই বলা যায় দায়িত্বের 100 দিনে অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল নতুন সরকারের। তাহলে সমাধান কি তা জানাতেই রোববার সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বছরের প্রথম 6 মাসের পরিসংখ্যান পর্যালোচনা করে গবেষকরা জানান আগামী 2 বছরে অর্থনীতিতে মূল ঝুঁকি 3টি, পাশাপাশি দুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ কর হার সহ 17 ধরনের বাধায় বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য। চলতি বছরের শুরু থেকে বাংলাদেশের অর্থনীতি নানা চাপে আছে। যতটুকু পরিসংখ্যান আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে মূল্যস্ফীতি নিয়ে বিপদ সবচেয়ে বেশি। এর পাশাপাশি অর্থনৈতিক মন্দা আর দুর্নীতিও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে সামাজিক ঝুঁকি তৈরি হবে এবং তখন তা সার্বিকভাবে নাগরিককে ক্ষতিগ্রস্ত করবে। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন রাজনীতি আর মানসিকতায় সংস্কার না হলে ব্যবসা সূচক কখনোই ভালো হবে না। We are also responsible, part of us, for allowing the criminalization of our politics. In the last 20-30 years, I'm not going to say only this government or that government. So what আমি বলতে যেটা চাই সেটা হলো যে একটা দুর্বৃত্তাই তো রাজনীতি থেকে what do we expected? Nothing more than what happened already. এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন বাংলাদেশে এখনো আর্থিক খাতে সংস্কার নিয়ে কথা বলা দুঃখজনক। তারপরও অন্তর্বর্তী সরকার ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে মরিয়া। Do we need another commission just for businesses?
প্রশ্ন হচ্ছে ব্যবসার পরিবেশ সংস্কারে কি আমাদের আসলে আলাদা কমিশন দরকার? যেসব কমিশন এরই মধ্যে কাজ করছে সেখানে আসলে সবাই মিলে কতটা সহযোগিতা আমরা করতে পারছি? আপনাদের বুঝতে হবে এসব করা হয়েছে কেননা দেশের অনেক ক্ষেত্রে পরিস্থিতি ভালো না। কাজেই ব্যবসায়ীরা আসুন, আমাদের সঙ্গে বসুন। যদি আপনারা কনভিন্স করতে পারেন তাহলে নতুন ব্যবসা নিয়ন্ত্রণ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। Why not? Let's just do that. Let's go ahead with it. Again, if you can. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উচিত গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য একটা কমিশন গঠন করা ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা, এমন মন্তব্য করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সন্ধ্যায় রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে আয়োজিত যুব সমাবেশে এই কথা বলেন তিনি। আহতদের সুচিকিৎসায় দ্রুত ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হতে পারে সরকার, তাই প্রয়োজনে আহতদের বিদেশি চিকিৎসার জন্য আহ্বান জানান তিনি। এ সময় দেশের বর্তমান অস্থিরতা রুখতে দলীয় পরিচয় বিবেচনা না করে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছিল। পাবনা শহরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহরের রাধানগর ময়দানপাড়া এলাকার বাসিন্দা তুষার হোসেনকে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। তুষার স্কুল ছাত্র সিয়াম হত্যা মামলার আসামি ছিল। কিছুদিন হলো জামিনে ছাড়া পায় সে। রাজধানী পল্টন মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক ব্যাংক কর্মকর্তার। ভোরে মুখোমুখি সংঘর্ষের পর রাস্তায় উল্টে পড়ে বাস ট্রাক। তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেনের। নোয়াখালী কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন রিকশা চালক। ভোর 4টা নাগাদ ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি পেঁয়াজবাহী ট্রাকের। তাতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়, গিয়ে পড়ে পাশেই থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশার উপরে। ঘটনাস্থলেই প্রাণ হারান রিকশাযাত্রী। মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন। আহত হন অটোরিকশা চালক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পল্টন থানা পুলিশ। অটোরিকশার যাত্রী, অটোরিকশার চালক পায়ে আহত হয় এবং অটোরিকশার যাত্রীটিকে আমি উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরিবার নিয়ে ঢাকার মালিবাগে থাকতেন নিহত জাকির হোসেন। ভোরে বের হয়েছিলেন নোয়াখালীর কর্মস্থলের উদ্দেশ্যে। বাস চালকের বেপরোয়া গতির কারণেই ভাই হারিয়েছেন বলে দাবি স্বজনদের। রাষ্ট্রের কাছে এটাই চাই যে যাতে ব্যাটারি চালিত গাড়িগুলো যেন এখান থেকে অন্ততপক্ষে উঠাই নেই আর কি। এছাড়া অকাল মৃত্যু অনেক অ্যাক্সিডেন্ট ব্যাটারি চালিত গাড়িগুলাই। এই অটো চালিত মেন রোডে না, ওরা আউটসাইডে থাকে। মেন রোডে থাকা মানে কি একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আমি আবেদন জানাচ্ছি যে এই ধরনের থেকে নিষ্ক্রিয় থেকে সরকার এটা চাক, নিরাপদ সড়ক আমরা চাই। সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুর খবরে ঢাকা মেডিকেলের মর্গে ছুটে আসেন ব্যাংকের কর্মকর্তারা। নিরাপদ সড়কের দাবি জানান তারা। উনি একজন অত্যন্ত সাদাসিধে, সদালুপি, ভদ্র একজন কর্মঠ অফিসার ছিলেন। মূল সড়কে অটোরিকশার চলাচল বন্ধের দাবিও জানান জাকিরের স্বজন সহকর্মীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সিটি কলেজে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে 4 নভেম্বর থেকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী নিয়ামুল হক যমুনা টেলিভিশনকে এই কথা জানিয়েছেন। বলেন, ভবিষ্যতে কোনো ঝামেলা এড়াতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবে কলেজ কর্তৃপক্ষ। 5 আগস্টে সরকার পতনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আসেন অধ্যাপক কাজী নিয়ামুল হক। গত 28 অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মোখলেসুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে 7 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে 4 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সিটি কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন, শিক্ষার্থীদের সাথে সুরাহা হয়ে গেছে। 19 নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে একাডেমিক কার্যক্রম। মঙ্গলবার থেকে পূর্ণোদ্যমে ক্লাস চলবে এবং আমাদের ছেলেমেয়েরা ইনশাল্লাহ তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্লাসে ফিরে আসবে। আমরা ফেজ বাই ফেজ চালু করতেছি। আমাদের তো স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এই জন্য প্রথম দিন আমরা ফার্স্ট ইয়ার চালু করেছি 19 তারিখ, 20 তারিখে সেকেন্ড ইয়ার, আর 21 তারিখ থেকে ফার্স্ট ইয়ার
11 ক্লাস 12 ক্লাস অনার্স মাস্টার সব একসঙ্গে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হবে। বন্ধ ছিল 2 সপ্তাহ 12 দিন। একটা মেকআপের ব্যবস্থা নিচ্ছি আমরা, আরও বেশি করে ক্লাস নিয়ে প্রতি মাসে আমরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রশাসন সহ ওদের সাথে আমরা প্রতি মাসে একবার মত বিনিময় করব। ওদের কী সুযোগ সুবিধা, কী চাওয়া পাওয়া, দাবি দেওয়া নিয়ে কথা হবে। প্রতি মাসে একবার আমরা ওদের সাথে বলবো। আমাদের স্টুডেন্ট কাউন্সিল আছে, ওই কাউন্সিলটাকে একটু বড় করে দিয়ে ওর ভিতরে আরও কিছু স্টুডেন্ট ইনক্লুড করে দিয়ে যারা লিডারশিপ পর্যায়ে আছে নিয়ে আমরা প্রতি মাসে মত বিনিময় করব। আমাদের ছেলেমেয়েরা ভালো, অনুগত। 1957 সালে প্রতিষ্ঠিত হয় সিটি কলেজ। ইন্টারমিডিয়েট, স্নাতক ও মাস্টার্সের শিক্ষার্থীরা পড়ালেখা করে এখানে। 2023 সালে এইচএসসির ফলাফল অনুযায়ী দেশের 4র্থ স্থানে ছিল কলেজটি। চলতি শিক্ষাবর্ষে 3700 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। কোনোভাবেই থামানো যাচ্ছে না জন্ম নিবন্ধন সনদ তৈরিতে অবৈধ চক্রের দৌরাত্ম্য। এ কাজে ডিএনসিসি কর্মকর্তা কর্মচারীরা সরাসরি জড়িত। টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানেই আপনার বাড়ি হোক, যে কোনো একটি এলাকার নাম দিয়েই মহাখালীর গলি থেকেই বানিয়ে দেবে জন্ম সনদ। ঢাকা উত্তর সিটিতে নিয়ন্ত্রণ ডিএনসিসির এক স্বাস্থ্য কর্মকর্তা সহ আরও কয়েকজনের। প্রতি সনদের জন্য নেয় তারা 3 থেকে 5,000 টাকা, যেখানে সরকার নির্ধারিত ফি মাত্র 100 টাকা। উত্তর সিটি এলাকায় এই চক্রটির আদ্যপান্ত বের করেছেন সহকর্মী মহিউদ্দিন মধু। ছবি তুলেছেন SRS আলী ও তানভীর মিজান। একটি জন্ম নিবন্ধন সনদ করতে চাই আমরা। সন্ধান পাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মচারীর, যার কাছে গেলে সহজেই মিলবে বার্থ সার্টিফিকেট। আচ্ছা, আপনি তাহলে ইয়াতে আছেন, করঞ্চল 3, মানে ওই যে মহাখালীটাতে আছেন না ভাই? অফিসের পেছনের গলি, মানে আপনার অফিসের পেছনে যে গলিটা আছে সেখানে আসবো। মাসুদুর রহমান, যিনি নমুনা সংগ্রহের কর্মচারী, তার মাধ্যমে আমি আমার জন্ম নিবন্ধনের সনদটা করতে চেয়েছি এবং ছদ্মবেশে আমি এখন যেতে চাই তিনি কিভাবে কাজটা করাবেন, কোন প্রক্রিয়া করাবেন। এই সেই মাসুদ কাজী, ডিএনসিসির নমুনা সংগ্রহের কর্মচারী, যিনি আমাকে এই গলিতে আসতে বললেন। যে কারো কিংবা যে জেলারই হোক, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও জন্ম নিবন্ধন করা যাবে এখান থেকেই। প্রতি সনদের জন্য গুনতে হবে 3,000 টাকা। 3,000। একটি চক্র মিলে কাজটি করে মহাখালীর ডিএনসিসির অঞ্চল 3-এর অফিসের পেছনের এই গলিতে। আবেদন থেকে সনদ প্রাপ্তি পর্যন্ত সব কাজ হয় এই কম্পিউটারের দোকানগুলোতে। আদতে যা হওয়ার কথা অনলাইনে বা কার্যালয়ের ভেতরে। চক্রটির কাজ শুরু হয় এই ডিএনসিসির কর্মচারী মাসুদ কাজীকে দিয়ে। মাসুদ প্রথমত কাজটিতে যুক্ত করেন তার ভাগ্নেকে। তিনি নিয়ে যান কম্পিউটার দোকানে। সেখান থেকে আবেদনের প্রক্রিয়া হয়ে গেলে সিটি কর্পোরেশন অংশের বাকি কাজ করেন চক্রের অন্যতম মাসুদ কাজী। মাসুদরা তো আপনি চিনেন? তারা আমি চিনি। তাহলে কিভাবে চিনেন তারে? তারা চিনি, অফিসের লোক এসেছিল। সে তো কালকে বললো আপনাকে কাজটা করে দেওয়ার জন্য 3,000 টাকা করে। না, এর কথা মনে পড়ে? চিনছেন কালকে এই সময় যে এটার পাশে আপনি এই পাশে ভিডিও আছেন, এটা ছবি তুলে রাখছি। দোকান থেকে একটি মাত্র আইডি পাসওয়ার্ড দিয়েই হচ্ছে একের পর এক জন্ম নিবন্ধনের সনদ তৈরির প্রক্রিয়া। এ কি করে সম্ভব? একটা আইডি দিয়ে পাসওয়ার্ড হয় না, বাকি কাজগুলো আপনারা কিভাবে করেন? করে অনেকে করে, যে এখানে লোকজন আছে, দেখেন এখানে আছে, আশেপাশে আছে, অনেকে আছে কথা বলেন। অথচ আগের দিনে তিনি বলেছিলেন ভিন্ন কথা। 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের 2 জনেরটা হয়ে যাবে। 4 দিনের মধ্যে আপনি বাচ্চাটা করবেন, 6,000 টাকা। এবার যমুনা টিভির উপস্থিতি টের পেয়ে লাপাত্তা মাসুদ। জন্ম নিবন্ধনের কাজটার জন্য আসছিলাম, কালকে যে কথা হইলো আপনার সাথে 3,000 টাকা করে। আমি দেই না, একটু আমি দেখে মনে সব বাক্সি সাইন তো হবে না, কিন্তু সব প্রসেস করে দেয়। ততক্ষণে বেরিয়ে আসে মাসুদের আরও কিছু তথ্য। কর্মচারী হয়েও রাজনৈতিক পরিচয়ই তার শক্তি। মাসখানেক আগে মাসুদকে বদলি করা হয় উত্তরা জোনে। সেখান থেকেও নিয়ন্ত্রণ করছেন এই চক্র। যদি
মহাখালী যান তাহলে গেলে আমার ফোন দিলে আমি বলে দেবো না, কাগজ দিয়ে দেবো না। এর আগেই ছিল দলীয় নেতাবাতা ছিল। মাসুদের অপকর্ম সবাই জানলেও অঞ্চলের নির্বাহী কর্মকর্তা জানেন না পোস্টিংয়ের পরও আরেক অঞ্চলে বসে তার অঞ্চল নিয়ন্ত্রণ করছেন। সে কোথায় আছে এখন? উত্তরা মানে কোথায়? এক একটা জন্ম সনদের জন্য সে 3,000-6,000 টাকা নেয়। হ্যাঁ নিয়ে আরে ওয়া নিয়ে কোনো কাজ হবে না। এই চক্রের ফাইলগুলোর চূড়ান্ত অনুমোদন দেন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ও জন্ম নিবন্ধক ডাক্তার ফিরোজ আলম। তার হাতেই থাকে জন্ম নিবন্ধনের রেফারেন্স কপিগুলো সত্যায়িত করার ইখতিয়ার। ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের নিবন্ধন দেওয়ার দায়ে ইতোমধ্যে 2 বার ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ডাক্তার ফিরোজের বিরুদ্ধে। সেই নথিও আসে যমুনার হাতে। আমরা আসমান থেকে নাজিল হওয়া কোনো প্রতিষ্ঠান না, এটা আমরা প্রতিনিয়ত আমরা কাজ করছি, ঘোষণা বাজার কাজ করছি। ডাক্তার ফিরোজও আছেন উত্তরায়, দুজন মিলে একসাথে চালাচ্ছেন এই সিন্ডিকেট। তাকে একাধিকবার আপনারা পানিশ করেছেন, রাইট? আপনি এই যে পুতা পয়েন্টে আসছেন, আমরা জানি এটা কোনো না, গোপন কোনো বিষয় না, আমরা ওনার সম্পর্কে জানি। আমি প্রতিনিয়ত ওনার স্টাফকে এনে গালিগালাজ করতাম, কিন্তু এই যে ডাক্তার ফিরোজ সাহেব এখান থেকে যাওয়ার কারণে আমি হাফ ছেড়ে বেঁচেছি। ও অনৈতিকতার লেভেলটা সে দ্রুত নেমে যাচ্ছে, আমাকেও দ্রুত নামতে হবে, নেমে আমাকে তাকে ধরতে হবে। ডাক্তার ফিরোজের বক্তব্য জানতে চাইলেও নাগাল পাওয়া যায়নি তার। নাকের ডগায় এমন ঘটনা নতুন কিছু নয় সিটি কর্পোরেশনের জন্য। জানা থাকলেও ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই বলে এড়িয়ে যান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। দায় ঠেলে দেন আঞ্চলিক কর্মকর্তার কাছে। আমাদের এখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা ওনারাই দেখে, আমি কিছুই বলতে পারবো না, আমার কোনো অথরিটিই নাই। অভিযোগ খতিয়ে দেখার সেই গতানুগতিক আশ্বাস রেজিস্ট্রার জেনারেলের। ওই দোকান থেকে সে একটা আইডি দিয়ে 100টা কিভাবে করতে পারছে? এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ একটা আইডি দিয়ে সে 100টা কিভাবে করবে সেটা তো, এই প্রশ্নের জবাব তো আমি সে করেছে এবং অলরেডি আমাকে সে কমপ্লিটলি দিয়েছে, আমাদের ডকুমেন্টস আছে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5 থেকে 6 জন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে সাসপেনশনে আছে। অর্থাৎ আপনারা অভিযোগ করে সেটা ব্যবস্থা? হ্যাঁ, আমরা সাসপেনশনে আছে অনেকে। পুরো চক্র যখন যমুনার ক্যামেরায়, তখন বারবার বিষয়টি এড়িয়ে যাওয়ার আবদার চক্রের গোড়া মাসুদ কাজীর। সিটি কর্পোরেশন আছে, যে কোনো কাজ কাম থাকলে আপনি ব্লক করেন, সমস্যা নাই। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। পাসপোর্ট জটিলতায় বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বন্ধ রয়েছে এমআরপি পাসপোর্ট সেবা। ভিসার মেয়াদ শেষ হওয়ায় পাসপোর্টের আবেদন করেছেন 25,000-এর বেশি প্রবাসী। প্রবাসীদের অভিযোগ, হাই কমিশন কিংবা আউটসোর্সিং কোম্পানি থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না তারা। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমাদুল কবিরের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ এই অপেক্ষা পাসপোর্টের জন্য। এমআরটি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় হাজার হাজার প্রবাসী প্রতিদিন ভিড় করছেন বাংলাদেশ হাই কমিশন এবং আউটসোর্সিং কোম্পানি ইএসকেলে। এখন পর্যন্ত মালয়েশিয়ার প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কিন্তু 6 মাস পেরোলেও এখনও সেগুলো হাতে পাননি তারা। এদিকে ভিসার মেয়াদ শেষ হওয়ায় এরই মাঝে অনেকেই হয়ে পড়েছেন অবৈধ, ফলে জরিমানা আর গ্রেফতার আতঙ্কে দিন কাটছে তাদের। সকালবেলা আমরা আসার পরে বলতেছে ওরা 500 লোকের মাত্র কাগজপত্র নিবে, মনে হয় 1000-এর উপরও লোক আছে। সবগুলো লোক মনে করেন বাড়ির থেকে বিদায় করে দিচ্ছে কালকে আসার জন্য। কালকে আসলে যে সিরিয়াল টোকেন পাইবে এটার কোনো বিশ্বাস নেই। 500 থেকে যাতে 1000 বা আরও বেশি লোকের একসাথে একদিনে জমা নেওয়া হয়। আমরা বছর থেকে ছুটি নিলে কয়দিন আসবো, কাজ বন্ধ করে বছর থেকে ছুটি নিয়ে এখানে আসছি, এটা তো হয়রানি। বছরে কয়দিন ছুটি দেবো? আমি এমআরপি পাসপোর্ট জমা দিয়েছি আগস্টে, গত প্রায় 3 মাস হয়ে গেছে। এমআরপি পাসপোর্ট হইতে এখনো সময় লাগবে, যার জন্য এটা ক্যান্সেল করে আমি এই পাসপোর্ট করতে আসছি। প্রবাসীদের ভোগান্তিতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে এমআরপি বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে পাসপোর্ট প্রিন্ট করা যাচ্ছে না, ফলে বাংলাদেশ থেকে পাসপোর্ট আসতে দেরি হচ্ছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী কমনওয়েলথ স্টুডেন্ট গভর্নেন্স সামিট। রোববার আন্তর্জাতিক এই আয়োজনের সমাপনী অধিবেশনে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া,
বিয়ামের তরুণরা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ান মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন, ইয়ুথ হাব ও লেমউইং ইউনিভার্সিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় সামিটের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার পার্লামেন্টারি স্পিকার তানুশ্রী দাতু ডক্টর জোহারি বিন আব্দুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বেঞ্জামিন ফ্রাসেল। আরও উপস্থিত ছিলেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তিগির, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি রেহানা পারভিন, ইয়ুথ হাবের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পাভেল সারো সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। চীনে দেশি বিদেশি পর্যটকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পানওয়াং উৎসব। ইয়াও জাতিগোষ্ঠীর পূর্বপুরুষ পানওয়াং রাজার প্রতি শ্রদ্ধা নিবেদনে এই উৎসবে 1700 বছরেরও বেশি ধরে পালন করে আসছেন চীনারা। পানওয়াং উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের 10তম মাসের 16তম দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসবকে ঘিরে সারা দেশে আয়োজিত হয়ে থাকে সাংস্কৃতিক নানা উৎসব, যা আকৃষ্ট করে পর্যটকদেরও। ধর্মীয় নানা রীতিনীতি মেনে দেবতাদের উদ্দেশ্যে করে বলিদান। ইতালিতে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। মনফালকোনে সেন্ট্রে কুলতুরাল ইসলামিকো দারুস সালামে আয়োজন করা হয়। এর আলোচনার বিষয় ছিল বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় জেনারেশন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিকো দারুস সালামের অর্গানিক ডিরেক্টিভ ডক্টর পুকনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল আজিজ। বক্তারা ছাত্রদের উদ্দেশ্যে বলেন, নিজেদেরকে অভিবাসী মনে করলে চলবে না, নিজেদেরকে ইতালির সমাজ ও সংস্কৃতির অংশ ধরে নিয়ে সেভাবেই এগিয়ে যেতে হবে। এ সময় সবাইকে একসাথে পড়াশোনা ও পাঠ্যক্রম বহির্ভূত কাজেও যুক্ত হওয়ার পরামর্শ দেন তারা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ও দারুস সালামের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, নুরুল আমিন খন্দকার, বাচ্চু মিয়া, মোহাম্মদ জিয়া রহমান খান, সোহেল সাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা।